দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। শিল্পাঙ্গনের আয়োজনে ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কেটি রঞ্জন বিশ্বাসের একক চিত্রকলা প্রদর্শনী স্বপ্নভূমি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 70 দশক থেকে 90 দশকের শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। মাইর খাওয়ার রাস্তা ক্লিয়ার করার লেগে একটা আকাইম্মা টেন্ডার লইছিস তুই? আমি নিজে নিয়ে আসি নাই, আয়শা পড়ছে নিজে নিয়ে। আর তুই লইলিছস? লইলিছি কস ওটার লগে লগে কিছু টাকাও আসছে আমার। তুই লইলিছস? একলা লই নিতে মানে তোর লগে লইছি, এর মধ্যে তোর ভাগ আছে। আচ্ছা লইলিছস তো? হ্যাঁ লইছি। সমস্যা নেই, সহজ কাজ তো, বুঝতে দাপাদাপ করলাম, এখনই করলে চল। আচ্ছা আমার এক জিনিস বুঝো, তোর যদি টাকা দেওয়া হয় তুই আর কি কি কাজ করতে পারস? মানে টাকার কথা কইলেই তোর মানে তুই সব করতে পারস দুনিয়ার, না? টাকা পয়সা কি মানে বড় নাকি? বড় তো বাইবাদার। তোর গার্লফ্রেন্ড মিমির কি অবস্থা? মিলছস তোরা? মিলছি, পেশা পড়ে গেছে, কেমন হয়েছে জানি না, হঠাৎ নিজে নিজে হয়ে গেছে। আসা না তো রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে বাংলায় ডাবিং করা সিরিয়াল পরি। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেত্রী নাইমা আলম মাহা। শুভ সকাল মাহা। শুভ সকাল। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পর তোমাকে পেয়েছি। সাধারণত তো আমাদের খুব একটা দেখা হয় না, এই ধরনের আড্ডাটা দেখা হয়ে গেলে ভালো লাগে, কারণ অনেক গল্প হয়। কেমন যাচ্ছে সময়টা বলো? কাজের সাথে ব্যস্ততা কেমন? কাজের সাথে ব্যস্ততা এখন একটু বেশি হয়েছে, মানে ইদানিং একটু কাজের প্রেশার একটু বেশি যাচ্ছে, এই তো। কাজের প্রেশার বেশি থাকলে কিন্তু ভালোও লাগে, তাই না? কাজ যখন কম থাকে তখন একটু ফ্রাস্ট্রেটিং লাগে মনে হয় ব্যাপারটা। হ্যাঁ, ফ্রাস্ট্রেটিং লাগে, কিন্তু আমি তখন আবার জিম, যোগা এসব নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, তখন আর ওই মানে ফ্রাস্ট্রেশন বা কোনো কিছু আমার কাছে আসতে দেয় না। নেগেটিভ কোনো কিছুই আমি আমার মানে মধ্যে আসতে মানে না আসার জন্য যা করা লাগে তাই করি। আবার একটু হ্যাং আউটও করো, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, সেটাও দারুণ সময় যায়। তুমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করো আমি যতটুকু জানি। তোমার খাওয়া দাওয়া বা তোমার জিম সবকিছু মিলিয়ে কিভাবে মেইনটেইন করো? এটা আসলে ডিসিপ্লিন, আমি ছোটবেলা থেকে আমি একটু ডিসিপ্লিন লাইফ লিড করা পছন্দ করি। লাইক ঘুম থেকে ওঠার একটা টাইম থাকবে, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া, এখান থেকে শুরু হয়েছে আমার ডিসিপ্লিন লাইফ। মানে ওটা মেনটেন করার ট্রাই করি, যদিও আমি খুবই অগোছালো মানে লাইফের ব্যাপারে, মানে ওইভাবে প্ল্যান করে কোনো কিছু করা হয় না। অনেক সময় হয়ে যায়, সবসময় যে এইভাবে চলতে পারি তাই না, মাঝে মাঝে হয়ে যায় ইনডিসিপ্লিনও। হ্যাঁ, মানে কাজের ক্ষেত্রে সেটা হয়তো মাঝে মধ্যে হতেই হয়, কিন্তু আমি শুটিং এর তো কোনো নির্দিষ্ট আসলে স্কেডিউল থাকে না সেভাবে। আচ্ছা, এখন এই সময়টাতে আমরা তোমাকে বিভিন্ন রকম ধারাবাহিক নাটকে দেখছি, পাশাপাশি একক নাটকেও কাজ করছো। একদম সাম্প্রতিক কাজগুলো নিয়ে যদি জানতে চাই তোমার কাছে, কোন কোন কাজগুলোর সাথে এখন আছো?
এখন আমি দুটো ধারাবাহিক করছি, একটার অলরেডি শুটিং শেষ হয়েছে, ওটা যাবে কিছুদিনের মধ্যেই, সব রেডি আছে। আর একটা হচ্ছে গিয়ে জাস্ট এক লট শুটিং করেছি, নেক্সট লট হয়তো বা এই মাসের আবার কিছুদিন পরেই শুট করব। নাটকের নামগুলো কি বলতে চাও? নাটকের নামগুলো একটা হচ্ছে জল জোছনা। আচ্ছা, ওই জল জোছনা নিয়ে একটু বলতে গেলে একটু বলতে হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে ডিরেকশন সোহেল আরমান ভাইয়ের। সোহেল আরমান ভাইয়া তো খুব গুণী নির্মাতা, অনেক বছর পর সোহেল আরমান ভাই কাজ শুরু করেছে। হ্যাঁ, অনেক কাজ শুরু করেছে এবং এটা তার খুবই একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো। আচ্ছা, তো আমাকে যখন গল্পটা ভাইয়া শেয়ার করে, আমার গল্পটা শুনে খুবই ভালো লাগে। আমি যে ওই টাইমে ভাইয়ার মুখে গল্প শোনার পর যে ক্যারেক্টারে ঢুকে পড়েছি, আমার মনে হয় যে আমি লাস্ট দিন অনেক কান্না করেছি। আমার লাস্ট সিনটাও ছিল কান্নার মতো, এবং আমি কান্না করতে গিয়ে আমি নিজেকে আর মানে ধরে রাখতে পারি না, আমার সবকিছু মিলিয়ে কান্না করেছি। মানে ক্যারেক্টারটা এত টাচি ছিল, ওখান থেকে বের হতে আমার খুব কষ্ট হয়েছে। বিটিভির একটা ধারাবাহিক নাটক, বিটিভির ধারাবাহিক নাটক। তোমার বিপরীতে কে আছে এখানে? আমার বিপরীতে হচ্ছে আবু হুরায়রা তানভীর। বাহ, দারুণ। তো সব মিলিয়ে নিশ্চয়ই তোমার কাছে এই প্রজেক্টটা মানে একটা অন্যরকম ফিলিং দিচ্ছে। হ্যাঁ, অন্যরকম। অনেকদিন পরে আমি একটা ক্লাসে কাজ করলাম, এটা আমার কাছে মনে হচ্ছে। আমি যখন ছোটবেলায় সোহেল আরমান ভাইদের নাটক দেখতাম, তাদের অভিনয় করা, তারপরে ইয়ে করা, তখন থেকেই তো আমি চিন্তা করেছি যে আমি নাটক করব। কখনো সিনেমার দিকে আমার ঝোঁক ছিল না। অনেকেই বলতো তুই কি বাংলা সিনেমার নায়িকা হবি? না, আমি বাংলা সিনেমার নায়িকা হতে চাই না, আমি একটা অভিনেত্রী হতে চাই। তো ওখান থেকে আয়নার সামনে সবসময় প্র্যাকটিস করে করে আর কি ওই ইচ্ছাটা। তো আমার খুবই মানে আমি খুবই ব্লেসিং, মানে একটা কাজ আমার জন্য এটা। সোহেল ভাই আমাকে অফার করেছে, ভাইয়ের সাথে কাজ। হ্যাঁ, তো কাজটা করে অনেক ভালো লেগেছে। আর একটা ধারাবাহিক নাটকের কথা তুমি বলছিলে, সেটা কোনটা? সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা একটা বেসরকারি টিভি চ্যানেলের জন্য, এটা জাস্ট একটা লট শুট করেছি। এই তো। ওখানে তোমার ক্যারেক্টারটা কেমন? ওখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি খুব বড় লোকের ঢঙ্গি মেয়ে, আদরে আল্লাদি। হ্যাঁ, খুব ডমিনেটিং করতে পছন্দ করি সবাইকে, এইরকম। তুমি কি পার্সোনাল লাইফে তুমি কেমন? তুমি কি ডমিনেটিং? না, একদম না, একদম না। আমি হচ্ছে খুব স্বাধীন প্রিয় মানুষ। আমি মানুষকে স্বাধীনতা দিতেও পছন্দ করি, নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতেও পছন্দ করি। কন্ট্রোলড বা ওয়েল ব্যালেন্সড আমার কাছে মনে হয়। কিন্তু আমার মনে হয় তুমি অনেকের কাছ থেকে এরকম শুনেছো না যে তোমাকে দেখে মনে হয় খুব অহংকারী, কিন্তু কথা বলতে গেলে তোমাকে আমি দেখেছি তুমি খুবই বিনয়ী এবং খুবই আন্তরিক একজন মানুষ। হ্যাঁ, অহংকারীটা আসলে ওইভাবে না, মানে মানে মনে করেছে হ্যাঁ আমি কথা বলবো না, খুব মুডি, ভয় লাগে। এবং মানে ম্যাক্সিমামের চিন্তা ভাবনা আমাকে নিয়ে প্রথমে থাকে যে হয়তোবা আমি খুব মারদানি টাইপের, মানে দেখলেই মাইট দিব, এরকম একটা বিষয়। এবং এটা বিশেষ কারণও আছে। আমি শুরুতে বেশ কিছু নাটক করেছি, ধারাবাহিকগুলোতে আমার ক্যারেক্টারগুলো অনেক ঝগড়াটে, খুব ঝগড়া করছি, নায়কের সাথে ঝগড়া করছি, পরবর্তীতে প্রেম হচ্ছে। কিন্তু ওই টাইমগুলো এই জন্য আর কি মানুষ এভাবে চিন্তা করে যে রিয়েল লাইফে এমন কি, এভাবে চিন্তা করে। আচ্ছা, এখন তো আসলে ফেসবুক বা তোমার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ছোট ছোট ক্লিপ আকারে অনেক রকম ভিডিও থাকে, এবং সেই ভিডিওতে অনেক রকম মন্তব্য থাকে। পজিটিভ কমেন্টস যেমন থাকে, আবার নেগেটিভ কমেন্টসও থাকে। ওই নেগেটিভ কমেন্টসগুলো তোমাকে হার্ট করে কিনা, বা তোমাকে কখনো একটু মন খারাপ করায় কিনা? শুরুর দিকে মন খারাপ হতো, পরের দিকে আমি এটা একটা মোটিভেশন হিসেবে নিয়েছি যে যেই জিনিসটা আমার অপছন্দ করেছে সেই জিনিসটার উপরে আমি কাজ শুরু করেছি, ওটাতে বেশি ফোকাস দিয়ে ওটাকে ঠিক করে ট্রাই করেছি সব সময়, এখনো তাই করি। হ্যাঁ, এটা কিন্তু হয়। তো ধরো ভয়কে যখন বেশি বার দেখা হয় তখন ভয়টা কিন্তু চলে যায়, আর ভালোবাসাকে যত বেশি দেখা হয় সেটা বেড়ে যায়। মাহার তো ভালোবাসার অনেক মানুষ আছে, অনেক তোমার একটা দর্শক জনপ্রিয়তা তৈরি হয়েছে, এবং তুমি সেটা তৈরি করেছো নিজের যোগ্যতা দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে। তোমার কাছে কার মন্তব্য তোমার কাজের জন্য, কার মন্তব্য খুব বেশি মনে হয় যে সেটা প্রয়োজনীয়? আমার ফ্যামিলি আমাকে যদি সাপোর্ট না দেয়, যেমন আমি শুরুতে মানে অনেকেই জানে হয়তো, অনেক ইন্টারভিউতে বলেছি আমার মানে ফ্যামিলি সাপোর্ট ছিল না, শুরু থেকে ছিল না। যখন আমি কাজ শুরু করেছি, আমার সাকসেসটা দেখেছে তারা, আমি ভালো করছি, ওই জায়গা থেকে যখন সাপোর্টটা আসছে, তখন আমাকে সবসময় অনেক কাজে আমি অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে এই ক্যারেক্টারটা, এই কাজটা, এই গল্পটা, এটা আমি করতে পারবো কিনা, বা আমার করা উচিত হবে কিনা, সবকিছু তখন আমি বাসায় ডিসকাস করি। আমার ছোট বোন আছে, ও আবার আমাকে অনেক মানে বিষয়ে সাপোর্ট করে, এবং ও বুঝে বিষয়গুলো। যেমন ও মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ও দর্শকের জায়গা থেকে বুঝে যে তোমার এটা কোনটা করলে ভালো হবে, সবার কাজই দেখে, সবারটাই। তখন ও আমাকে বলে যে এটা এইভাবে করো, এটা ওইভাবে করো, এটা করা ঠিক হবে না, ওটা করা ঠিক হবে। আব্বুর সাথে বলে, আব্বু বলে হ্যাঁ ঠিক আছে, গুড ডিসিশন নিয়েছো, এরকম। এটা আর কি ফ্যামিলির মানে ইয়েটা ছাড়া আমি আসলে
কোনো কিছু করতে চাই না। হ্যাঁ, সেটা দরকারও নেই, উচিতও না। হ্যাঁ। এখন পর্যন্ত যতগুলো তুমি কাজ করেছো, কোন কাজটার জন্য সবথেকে বেশি রেসপন্স এসেছে তোমার কাছে? আমি এবার এই বছরে হচ্ছে পয়লা বৈশাখে একটা আমার ওয়েব সিরিজ রিলিজ হয়েছে বঙ্গতে, ননসেন্সে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করি। তো ওই ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে একদম ইনোসেন্ট ছিল ফার্স্টে। তো এটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে, এটা গল্প বললেও সমস্যা নেই। তো ওখানে আমি মার্ডার হই পরবর্তীতে। তো মার্ডার হওয়ার পরে তো যে হ্যালুসিনেশন কাজ করে না, যে মার্ডার করে মার্ডারের ওই হ্যালুসিনেশনে আমি মাঝে মাঝে আসি। আমি যে ভয়টা দেখাই, ওই রূপটা মানে দুইটা ডুয়েল, ওইটা নিয়ে আমি অনেক প্রশংসা পেয়েছি যে আপনার মানে একই সাথে দুই ভাবে আপনাকে দেখা গিয়েছে, মানে এটা কিভাবে পসিবল, একটা নেগেটিভ একটা পজিটিভ, আপনি নেগেটিভ এত সুন্দর করে এক্সপ্রেশন সবকিছু মিলে এই প্রশংসা অনেক আমার অনেক ভালো লেগেছে যে যাক আমি যেটা ট্রাই করেছি রোলটা যে প্লে করতে পেরেছো এটা সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ আমরা তো আমাদের ভালো রূপটা আসলে দেখাতে অভ্যস্ত, সুতরাং খারাপ রূপটা যে পোর্ট্রে করা যায় সেটা একজন শক্তিশালী অভিনেতা বা অভিনেত্রী পারে। তুমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, নাচ থেকে এসেছো, তো নাচ কি এখন করা হচ্ছে? নাচ এই যে মাঝখানে মানে করা হতো না, সময়ের অভাবে সবসময় শুটিং মানে নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত ছিলাম। তো ইদানিং একটু নাচ নিয়ে করছি, কারণ এখন একটু নাটক করা কমিয়ে দিয়েছি, কারণ ভালো স্ক্রিপ্টের অভাব আমাদের। আসলে গল্প ভালো না লাগলে চরিত্রগুলো করলেই কিন্তু করা যায়, কিন্তু আমি চাচ্ছি এমন কিছু চরিত্র আমি দর্শকদের জন্য করতে, যারা দর্শক আমাকে অন্যভাবে চিনবে, অন্যভাবে জানবে যে না আমি এটাও করতে পারি। চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো এখন আমি একটু বেশি বেশি চুজ করছি, ওই কাজগুলো বেশি বেশি করা হচ্ছে। তো এই কারণে আমি ওই গ্যাপটা পাচ্ছি নাচটা করার, এখন আমি আবার স্টার্ট করেছি। সেটাই, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে কাজের ক্ষেত্রে চুজি হওয়াটা খুব ভালো। মাহা 2018 সাল থেকে তুমি কাজ শুরু করলে, এটা 2025 সাল, পার্থক্যটা কোথায় পাও নিজের কাজের ক্ষেত্রে, ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কি মনে হয়? অনেক পার্থক্য। যেমন আমি শুরুর দিকে মানে বুঝতে পারতাম না কাজ বাছাইয়ের ব্যাপারটা, আমি কোন ডিরেক্টরের কাজ করব, কোন গল্পে কাজ করব, কোন মানে হিরোদের সাথে কাজ করব, এটা যেমন বুঝতাম না। কাজের অফার আসলে আমি আগে চিন্তা করতাম আচ্ছা ঠিক আছে ওই ডিরেক্টর কাজের অফার দিয়েছে, আচ্ছা এত ভালো ডিরেক্টর, কাজ পেলেই কাজ করছি মানে করা হচ্ছে। করতে করতে একটা জিনিস হয়েছে, এটার একটা কারণও আছে, যেটা তুমি বললে যে আমি অ্যাকচুয়ালি থিয়েটার ব্যাকগ্রাউন্ড না, তো আমার ওই অভিনয়টা শেখা কখনো হয়নি। দেখা গেল ছোটবেলা থেকে নিজে নিজে যেই নাটকগুলো সিনেমাগুলো যেগুলো দেখেছি, ওই ক্যারেক্টারগুলো আমি নিজে সেজে নিজের মতো করে ওইটা আয়নার সামনে গিয়ে প্লে করেছি, তারপর ওখান থেকে আর কি ট্রাই করা আসা। তো তারপরে চিন্তা করলাম যে আমি এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে আমি নিজেকে ভাঙি আমি, এবং আমার একটা ভালো বিষয় হয়েছে যে আমি কোয়ার্টিস্টগুলো পেয়েছি, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, এবং আমি যে নির্মাতাগুলো যাদের সাথে কাজ করেছি, সালাউদ্দিন লাবলু ভাই, তারপরে হচ্ছে শামীম জামান ভাইয়া, তারপর আরও অনেকের সাথেই কাজ করা হয়েছে, সোহেল ভাইয়া। তো এরা সবাই আমাকে ওই চরিত্রগুলোর জন্য অনেক হেল্প করেছে। আমি যখন মানে স্ক্রিনে কাজ করেছি, তারেক আনাম স্যার, ওনার কাছ থেকে তো অনেক কিছু, মানে একটা ইনস্টিটিউট ছিল সে আমার। তার যখন আমি গুলশান অ্যাভিনিউ সিজন 2 করি, ওই টাইমে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, ব্লকিং করে কিভাবে অ্যাক্টিং করতে হয়, কিভাবে আমি নিঃশ্বাসটা নিব, মানে অনেক কিছু আমার শেখা হয়েছে আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি শিখছো আসলে। তো ওই জিনিসটা আমার হয়েছে, বেশি কাজ করার কারণে আমার ওই যে একটা আমার গ্যাপ ছিল, আমার অ্যাক্টিং এর যে একটা আমার নিজের একটা কনফিডেন্ট একটু লো ছিল, ওইটা আমার হয়েছে কাজ করতে করতে। আস্তে আস্তে আমি মানে বুঝতে পেরেছি আমি চরিত্রগুলোর সাথে খেলতে পারছি এখন। তো ওই চ্যালেঞ্জিং আমি এখন অফারগুলো নিতে পারছি, ওইভাবে করে আমি আমার ক্যারেক্টারগুলো পোর্ট্রে করতে পারছি। এখন কি নিজের কাজগুলো নিজে দেখা হয় তোমার? আগে দেখা হতো না, এখন একটু দেখি। আগের কাজগুলো এখন দেখলে আমার খুব মেজাজ গরম হয়। আমি মানে মাঝে মাঝে এটা আমি কি করেছি এটা তো আমি এভাবে বলতে পারতাম, এখন তো আমার এইভাবে নিচে তাকানোটা ঠিক হয়নি, আমি তো উপরে তাকিয়ে এটা এইভাবে মানে অনেক ভুল ত্রুটি এখন আমার চোখের সামনে ভাসছে যে আমি আগের কাজগুলোতে কি কি করেছি না করেছি। আমি বলছি না, এইভাবে আর করা যাবে না। আচ্ছা, তুমি প্রথম কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছিলে নিশো ভাইকে, মানে প্রথম স্ক্রিন শেয়ার হয়েছে তোমার নিশো ভাইয়ের সাথে, আমার একদম ক্যামেরার সামনে। হ্যাঁ, পরবর্তীতে কি নিশো ভাইয়ের সাথে আর কোনো কাজ করা হয়েছিল? পরবর্তীতে নিশো ভাইয়ের সাথে আর কোনো কাজ হয়নি। তারপরে তো নিশো ভাই মুভিতে চলে গেল এবং সে মুভি স্টার এখন। আচ্ছা মা, তোমার যখন মন খারাপ থাকে, ভীষণ রকম মন খারাপ, তখন ওই সময়টা কি করো? নিজেকে দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে হয়তো খুব হাসি খুশি একটা চরিত্রে কাজ করতে হবে, তোমার কিভাবে ম্যানেজ করো? আমি জাস্ট ঝেড়ে ফেলে দিই,
মানে ওই মোমেন্টটা যখন শেষ হয়ে যায় একটু টাইম নিয়ে আমি just ঝেড়ে ফেলে দিয়ে আমি ওখানে তো আর মাহা, আমি যখন ক্যামেরার সামনে যাই তখন তো আমি মাহা থাকি না, অন্য একটা চরিত্র। অন্য একটা চরিত্র, আমি ওই চরিত্রের মধ্যে ঢুকে যাই। আমার একটা ছোটবেলা থেকেই মানে একটা ভালো অভ্যাস বলতে পারো, মানে আমি মানুষের মিমিক্রি অনেক ভালো করতে পারি। আচ্ছা, কার কার মিমিক্রি করো শুনি একটু, আমি এটা তো জানতাম না। কার কার মিমিক্রি করি বলতে না, আমি সবার মিমিক্রি করতে পারি মোটামুটি, যারা আচ্ছা। যাদের সাথে আমি উঠি বসি সবাইকে আমি একটু দেখাতে পারি ওরকম। সবাই বলতেছে বাহ, এটা খুব, আমার ফ্রেন্ডরা বিশেষ করে ভার্সিটির ফ্রেন্ডরা এটা নিয়ে খুব মজা করতো যে আচ্ছা বলতো ওই স্যারটা মানে ফ্যাকাল্টিদেরকে নিয়ে কিভাবে এইভাবে করে মানে ইয়ে করে আমাদেরকে যখন লেকচার গুলো দেয়, লেকচার গুলো দিস আমি যখন বলতাম হাসতে হাসতে পুরো। ইন্ডিয়ার কারো একজন মানে বিখ্যাত কারো একজন মিমিক্রি করে দেখাও। কিভাবে আবার কেমনে? ওই যে ধরো আসছে না ওই ব্যাপারটা যে স্ক্রিপ্ট আসার পরে পড়ি, পড়ার পরে ভাল লাগলে আর কি জানাই দিয়া রেস করবো না, কবে কবে ডেট কবে, এরকম একটা আছে না ওইভাবে। এটা কি মার্জুক রাসেল? ইয়েস ভাইয়ার এটা আমি মানে এখন কেন জানি পারছি না, আমি জানি না, কিন্তু আমি যখন এখন আমি কনসার্ন হয়ে আছি দেখে হয়তো বা পারছি না, এটা নর্মাল টাইমে পারি। এটা একদিন আমি আমার শুটে তখন জোবান ভাইয়া ছিল, জোবান ভাইয়ের সামনে বসে এমনি দুষ্টামি করছিলাম, দুষ্টামি করতে করতে মার্জুক ভাইয়ের এই মিমিক্রিটা করি, করার পর জোবান ভাইয়া বললো জোস তো, তুমি তো খুব সুন্দর মার্জুক রাসেলের মিমিক্রি করে ফেলো। এটা কিন্তু মানে পজিটিভ। এবং আমি যে চিনতে পেরেছি তার মানে তুমি অ্যাকুরেটলি সেটা করতে পেরেছো। না আমি আসলে অ্যাকুরেটলি করতে পারিনি, এটা একদম মিথ্যা কথা, অ্যাকুরেটলি পারিনি, বাট আমি ট্রাই করেছি এই মুহূর্তে। আচ্ছা মাহা, তোমার যখন শুরু হয় তুমি যেমন যে বলছিলে এটা, এবং এটা আমরা জানি যে ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট ছিল না, এখন তোমার কাজ দেখে তোমার ফ্যামিলি কি বলে বা কতখানি ইন্সপায়ার করে? অনেক ইন্সপায়ার করে। এখন তো মানে কাজের কথা আসলে, কাজ আসলে আমি যখন অনেক কাজ করি না মানে করতে চাই না, আচ্ছা এটা করবে কি করবো না, কাজ কেন করবা না, কাজ করো, কাজের মধ্যে মানে যদি তুমি কাজই না করো তাহলে তুমি কি মানে কেন মিডিয়ায় আছো, যে কোনো একটা করো, হয় বিয়ে করো নইলে কাজ করো নইলে কিছু অন্য কিছু করো, মানে কেন কাজ করবে না? আর এটা তো তোমার পছন্দ, মিডিয়া তো তোমার পছন্দ, তুমি কেন এখন কাজ করবে না, মানে কেন বাসায় বসে আছো, এবারে এরকম কোশ্চেন। আচ্ছা যে সব কাজ তো বেশি সাপোর্টিভ না? বেশি সাপোর্টিভ। আচ্ছা বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে মাহার পরিকল্পনা কি? বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে এখনো পরিকল্পনা আমার নেই। আমার শুরু থেকে একটাই কথা ছিল, আমার ফ্যামিলিকেও বলছি যে আমি কাজ করতে চাই। আচ্ছা সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা চলছে কি এখন? সিনেমা নিয়ে আমি তো আসলে এখনো সিনেমার জন্য ওইভাবে তৈরি হইনি, মানে নিজেকে মনে করি না আমি ওইভাবে রেডি আছি, বাট যদি ওরকম অফার আসে অবশ্যই আমি নিজেকে আগে রেডি করব, তারপরে সিনেমার অফার অনেক আসে, কিন্তু আসলে ওই সিনেমাগুলোতে আমি আসলে কাজ করতে চাই না। তুমি রেডি করছো, সুন্দরভাবেই নিজেকে প্রস্তুত করছো, সামনে এগিয়ে যাও, দারুণ দারুণ কাজের সাথে থাকো, শুভকামনা রইলো। মাহা আজকে আমাদের আয়োজনে এসেছো, চমৎকার একটা আড্ডা হলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমাকে অনেক সুন্দর লাগে, আমি তোমাকে মানে ফেসবুকেও দেখি কিভাবে মেনটেন করো। আমি যদি মানে তোমার জায়গায় করতাম তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতাম তুমি কিভাবে মেনটেন করো, অ্যাকচুয়ালি এটা একটু আমার জানা লাগবে। দেখো সুন্দর মানুষের সাথে থাকলে মন এমনিতেই ভালো থাকে, আর মন যদি ভালো থাকে তাহলে দেখবা তোমাকে দেখতেও সুন্দর লাগছে। এটা সত্যি কথা। আমি শুধু মানে মন ভালো না, আমি ঘুমটাকেও এটা অ্যাড করতে চাই। ঘুম এবং মন ভালো দুটোই যদি সমন্বয় একসাথে হয় ভালো কিছু, তাহলেই মানুষকে সুন্দর রাখা যায় এবং সুন্দর থাকে। একদম খুব ভালো থেকো, সুন্দর থেকো, অনেক শুভকামনা রইলো। আমি এনটিভিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এনটিভির নিমন্ত্রণে আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।